নমস্কার বন্ধুরা, রবিবারের এই সন্ধেবেলায় আমি অর্ক আমার সমস্ত শ্রোতা বন্ধুদেরকে আমাদের সবার প্রিয় চ্যানেল রহস্যধারায় জানাই অনেক অনেক স্বাগতম। আজকের এপিসোডটা শুরু করার আগে আমি প্রথমেই বলতে চাই যে আমি ও আমার পুরো রহস্যধারা টিম মৌমিতা দেবনাথের সাথে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনার জন্য খুবই গভীরভাবে শোকাহত। মানুষ যে কি করে এতটা নৃশংস হতে পারে সেটা ভেবে আমি খুবই আশ্চর্য হয়ে গেছি। আর তাই আমি মনে প্রাণে চাই যে যত তাড়াতাড়ি সম্ভব মৌমিতার সমস্ত দোষীরা যেন শাস্তি পায়, এবং ভগবানের কাছে আমি প্রার্থনা করি মৌমিতার পরিবার যেন খুব তাড়াতাড়ি এর সুবিচার পায়। বন্ধুরা, আজ আমরা কলকাতার একটা নামকরা হাসপাতালের একটা সত্যি ঘটনা শুনব, যেটা আমাদের লিখে পাঠিয়েছেন আমাদেরই এক শ্রোতা বন্ধু শম্ভু দাস। তাই আর কথা না বাড়িয়ে আমরা এবার সরাসরি আজকের ঘটনার মধ্যে প্রবেশ করছি। আমার নাম শম্ভু দাস, আর আজকের এই ঘটনাটা কলকাতারই একটা হাসপাতালে আজ থেকে প্রায় 12 বছর আগে আমার ও আমার দাদুর সাথে ঘটেছিল। তাই বিশেষ কিছু কারণবশত আমি সেই হাসপাতালের নাম ও সেখানকার সমস্ত কর্মচারীদের নাম কাল্পনিক রাখলাম। আমার দাদুর বরাবরই হাঁফানির রোগ ছিল, আর তাই মাঝে মাঝেই শীতকালে তার শ্বাসকষ্ট এতটাই বেড়ে যেত যে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করতে হতো। যদিও কিছুদিন ট্রিটমেন্টের পর দাদু আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতেন। তখন আমি ক্লাস 10-এ পড়ি। সেইবারও শীতকালে ওনার শ্বাসকষ্টটা খুবই অস্বাভাবিক রকমভাবে বেড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে বাবা দাদুকে নিয়ে গিয়ে কলকাতার একটা নামকরা হাসপাতালে ভর্তি করিয়ে দেন। প্রথম দিকে দাদুর অবস্থা বেশ খারাপ থাকলেও দুদিন পর থেকে দাদুর শরীর ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। তারপর ডাক্তাররা বাবার সাথে পরামর্শ করে দাদুকে হাসপাতালের এমার্জেন্সি রুম থেকে নর্মাল রুমে শিফট করে দেন। দাদুকে যেই রুমে শিফট করা হয়েছিল সেখানে দাদু ছাড়াও আরও 3-4 জনের মতন অন্যান্য পেশেন্ট ছিল। নর্মাল বেডে আসার পর থেকেই দাদু বাড়ির খাবার খেতেন, তাই সকালে মা এবং বিকেলে বাবা গিয়ে দাদুকে লাঞ্চ ও ডিনারটা দিয়ে আসতেন। এইরকমই একদিন সন্ধেবেলায় আমি বাবার সাথে দাদুকে রাতের খাবার দিতে গিয়েছিলাম। আসলে অনেকদিন দাদুকে দেখিনি বলেই আমার মনটা খুব ছটফট করছিল। যাই হোক, দাদুর সাথে দেখা করার পর আমি হাসপাতালের করিডোরটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম, আর বাবা ও দাদু নিজেদের মধ্যে একটু কথা বলতে লাগলেন। দাদুকে যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তার প্রতিটা রুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি করিডোরের মধ্যে ঘুরতে ঘুরতে সবটাই দেখতে লাগলাম। হঠাৎ করেই আমার নজর বিল্ডিংয়ের পুরনো লিফট এরিয়ার দিকে গেল। যদিও সেখানে আলোটা খুবই কম ছিল, কিন্তু সেই আবছা আলোতেই আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে হাতে একটা টেডি বিয়ার নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আমার মনে হলো যেন সেই মেয়েটি আমার দিকেই তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, হয়তো এই মেয়েটা কোনো পেশেন্ট পরিবারের সদস্য হবে, আর সে হয়তো তার প্রিয়জনদের খুঁজে পাচ্ছে না, তাই সে এখানে সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে। এই ভেবেই আমি তার দিকে কৌতূহলবশত ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বাসই করবেন না, আমি সেই মেয়েটার থেকে খুব বেশি হলে মাত্র 15 ফুট দূরে ছিলাম, আর দেখতে দেখতেই সেই মেয়েটা ওখান থেকে যেন শূন্যে মিলিয়ে গেল। আমি লিফটের কাছে গিয়ে মেয়েটিকে এদিকে ওদিকে খুঁজতে লাগলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এই দেখে আমার শরীরের প্রতিটা চুল সোজা হয়ে গেল। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। প্রচণ্ড ভয় পেয়ে সোজা দৌড়ে দাদুর রুমে চলে এলাম। এই ঘটনার পর থেকে আমি যখনই বাবার সাথে হাসপাতালে দাদুকে খাবার দিতে যেতাম, তখন আমি আর একা একা কোথাও যেতাম না। তারপর বেশ কয়েকটা দিন কেটে গেল, আর দাদুও আবার হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসলো। আপনাদের একটা কথা বলে রাখা ভালো যে আমি রাতে দাদুর সঙ্গেই ঘুমাতাম, আর প্রায় ঘুমানোর সময় দাদু আমাকে তার জীবনের অনেক গল্পই শোনাতেন। কিন্তু শরীর খারাপ থাকার জন্য প্রায় 1 সপ্তাহের মতন দাদু হসপিটালে ভর্তি ছিল।
তাই অনেক দিন আমার দাদুর কাছ থেকে কোনো গল্পই শোনা হয়নি। তাই হাসপাতাল থেকে ফিরে আসার কিছুদিন পর আমি দাদুকে বললাম যে আজ আমাকে একটা গল্প শোনাতেই হবে। তখন দাদু আমাকে বললেন যে যেই হাসপাতালে দাদু ভর্তি ছিল সেখানে নাকি একটা বাচ্চা মেয়ের আত্মা থাকত। দাদুর মুখ থেকে এই কথা শুনে আমার সেই লিফটের পাশে দেখা বাচ্চা মেয়েটার কথা মনে পড়ে গেল, কিন্তু তবুও আমি মুখে কিছুই বললাম না। আমি দাদুকে বললাম যে দাদু যেন পুরো ঘটনাটা আমাকে খুলে বলে। তখন দাদু আমাকে বললেন, একদিন রাত্রে খবরের কাগজ পড়তে পড়তে দাদু কখন ঘুমিয়ে পড়েছিলেন জানেন না। হঠাৎ একটা বাচ্চার হাসির শব্দে দাদুর ঘুমটা ভেঙে যায়। উনি বিছানার উপর উঠে বসে ঘরের চারপাশে তাকিয়ে সেই হাসির শব্দের উৎসটা দেখার চেষ্টা করেন, কিন্তু উনি কিছুই দেখতে পান না। তখন তার পাশের বিছানা থেকে একজন রোগী দাদুকে বলে ওঠেন যে এই সমস্ত শব্দে কান না দিয়ে উনি যেন শুয়ে পড়েন। দাদুও আর কিছুই না বলে আবার চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ল, কিন্তু সারা রাত সেই শব্দের কারণে ওনার ঘুম এলো না। তার পরের দিন সকাল হতেই দাদু উঠে সবার আগে ওই রোগীটিকে জিজ্ঞেস করলেন যে কাল রাতে ওই হাসির শব্দটা কার ছিল। তখন ওই রোগীটা দাদুকে বলেছিল সে নাকি লোকের মুখে শুনেছে যে এই হাসপাতালে বছর 2 আগে একজন রোগী কিছুদিনের জন্য ভর্তি হয়েছিল। পরে যখন সেই রোগীটি সুস্থ হয়ে ওঠে তখন ডাক্তাররা তার পরিবারের লোকেদের তাকে নিয়ে যেতে বলেন। যেই দিন তার ছুটি হয় সেই দিন তাকে তার বাড়ির লোকেরা নিয়ে যাওয়ার জন্য এসেছিল। আর সেই দিন তার 6 বছরের মেয়েও ওই হাসপাতালে তার মায়ের সঙ্গে এসেছিল। কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাসে সেই বাচ্চা মেয়েটি লিফটের পাশের সিঁড়ি থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে চোট পায়। এই হাসপাতালেই তার প্রাথমিক চিকিৎসার কাজ সম্পন্ন হয়, কিন্তু বাড়ি ফেরার পর হঠাৎ করেই তার মাথায় খুব যন্ত্রণা হতে থাকে। সঙ্গে সঙ্গে তাকে তার বাড়ির পাশের ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু রাস্তায় যেতে যেতেই সেই বাচ্চা মেয়েটির মৃত্যু ঘটে। পরে ডাক্তাররা বলেছিলেন যে মাথার ভিতরে ইন্টারনাল ইনজুরির কারণে সেই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই মাঝে মাঝেই নাকি সেই বাচ্চা মেয়েটিকে সেই লিফটের পাশে দেখা যায় এবং রাতের বেলায় এই করিডোরে তার হাসির শব্দও শোনা যায়। এই কথা বলেই দাদু তার ঘটনাটি শেষ করেন। এরপর আমার আর কোনো সন্দেহই ছিল না যে সেই দিন আমি লিফটের পাশে কাকে দেখেছিলাম। যদিও এই ঘটনার 5-6 বছর পর একদিন বিশেষ কিছু কারণবশত আমাকে সন্ধ্যেবেলায় সেই হাসপাতালে আবার যেতে হয়েছিল, কিন্তু তখন আমি আর এই রকম কিছুই দেখতে পাইনি। তো বন্ধুরা, শম্ভুর জীবনে ঘটে যাওয়া ঘটনাটা আজ এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনাদের কাছেও এইরকম কোনো ঘটনা বা গল্প থাকে তাহলে সেইগুলি আপনারা আমাদের ইমেল, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।